গণঅভ্যুত্থানের আগে যেমনটি দেখা গিয়েছিল, গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে রসায়ন আর তেমনটি নেই। নির্বাচন আগে না সংস্কার আগে, এ নিয়ে রাজনৈতিক পক্ষ, অন্তর্বর্তী সরকার এবং গণঅভ্যুত্থানের কেন্দ্রে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দ্রুত লক্ষ্য করা গেলেও এটা বলা যায় রাজনীতির মাঠে এখন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে নির্বাচনের রোডম্যাপ। নির্বাচনের পথনকশা কী এবং কেন, এবং গণঅভ্যুত্থান পরবর্তী ভোটের ট্রেন আসলে কোন পথে আগাবে, এ নিয়ে আজকের আলোচনা। আজকের ভোটের ট্রেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজহার লিমন। সংবিধানের সপ্তম ভাগের 118 থেকে 126 ধারায় নির্বাচন নিয়ে ব্যাখ্যা আছে। এর মধ্যেই নির্বাচন কমিশন গঠনের কথাও বলা আছে, এবং এখানে মোটা দাগে নির্বাচন কমিশনের যে দায়িত্বের কথা বলা আছে তার মধ্যে সবার আগে আছে সুষ্ঠু নির্বাচনের কথা। বলা আছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত করবে, নির্বাচন অনুষ্ঠান করবে, সেটা রাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদ নির্বাচন, এবং সংসদ নির্বাচনের জন্য এই নির্বাচনের সীমানা নির্ধারণ করবে। এবং এও বলা আছে যে এই সমস্ত কাজ করতে গিয়ে সংবিধান অনুসারে যদি আরও কোনো কাজ করতে হয় সেটিও করবে নির্বাচন কমিশন। আমরা এ নিয়ে বিস্তারিত কথা জানব, এবং এর জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নির্বাচন প্রতিবেদক বেলায়েত হোসাইন। বেলায়েত হোসাইন, আপনাকে এই ভোটের ট্রেনে, আজকের ভোটের ট্রেনে স্বাগত। যেটি আমরা দেখি যে ভোটের মাঠে গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি এই নির্বাচনী রোডম্যাপ নিয়ে কথা বলছে বিএনপি। আপনি আজকেও এই যমুনাতে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এই যে আজকে যে প্রধান উপদেষ্টার মিটিংটি হলো, বৈঠকটি হলো, সেখানে আপনি ছিলেন। আজ ওরা কি বলেছে বা আসলে বিএনপি কি চায়? আজকেও বিএনপি রোডম্যাপের কথা বলেছে, যত দ্রুত সম্ভব সংস্কারের কাজ শেষ করে যাতে সরকার নির্বাচনের রোডম্যাপ যাতে দিয়ে দেয়, এটি বলেছে। তবে আজকের আলোচনা আসলে ছিল গত 2 দিনে দেশের যেই রাজনৈতিক, দেশের যেই চলমান পরিস্থিতি, সেটা নিয়ে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলেছেন। আজকে আমরা বিএনপির আলোচনা থেকে এতটুকু বুঝেছি যে আসলে মোটা দাগে আজকে তারা রোডম্যাপের চেয়ে জাতীয় ঐক্যটাকে কিন্তু তারা গুরুত্ব দিতে চেয়েছেন। একটু বলে রাখতে চাই যে আসলে এখানে রোডম্যাপের যে আলোচনাটা বিএনপি ওঠাচ্ছে, এখানে মূলত বিএনপি আসলে যেটি চাচ্ছে, মূলত তারা রোডম্যাপ দিয়ে তারা আসলে এই অন্তর্বর্তী সরকারের সময়সীমা কতদিন হবে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবেন, সেটি কিন্তু তারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তারা জানতে চাচ্ছেন। কারণ নির্বাচনের যদি রোডম্যাপ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অন্তর্বর্তী সরকার তাকে বলতে হবে যে কত মাসের মধ্যে সে সংস্কারের কাজ শেষ করবে, কোন মাসে সে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে। এখানে বেলায়েত একটা প্রশ্ন করতে চাই যে রাজনৈতিক নেতারা তো খুব জোরে সোরে এই নির্বাচনী রোডম্যাপ, বললাম যে সংস্কার নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য থাকলেও নির্বাচনটা কবে হবে, এই রোডম্যাপ, এইগুলো কিন্তু সবাই বলছে, মোটামুটি কমন কথাগুলো। কিন্তু আসলে এই রোডম্যাপ ব্যাপারটা কি, মানুষ কিন্তু সেটা জানতে চায়। আর যেখানে একটা সংস্কারের প্রশ্ন আছে যেটা আপনি বললেন, এছাড়া এখানে কিন্তু অনেকগুলো কাজও আছে। এখানে তফসিল ঘোষণা, ভোটার তালিকা হালনাগাদ করা, কিংবা স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে, এই প্রশ্নে আসলে রোডম্যাপ ব্যাপারটা কি? রোডম্যাপ মূলত একটি পথ নকশা। এই পথ নকশাটি হচ্ছে যে আসলে আমি কোন মাসে কি কাজটা করব, এটাই মূলত রোডম্যাপ। এখানে আমরা যদি রোডম্যাপ বলি, 2টি রোডম্যাপের কথা আলোচনা করতে হবে। একটি রোডম্যাপ সরকারের রোডম্যাপ, আরেকটি রোডম্যাপ নির্বাচন কমিশনের রোডম্যাপ। সরকারের রোডম্যাপে যেটি থাকবে যে সরকার কোন মাসের মধ্যে সংস্কারের কাজ শেষ করবে, এরপরে যদি সে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে সেটা কোন মাসে করবে, এবং সে কোন মাসে গিয়ে তফসিলের ঘোষণা করবে, কোন মাসে সে ভোট গ্রহণ করবে, ক্ষমতা হস্তান্তর কবে করবে, সোজা সরলভাবে এটি হচ্ছে সরকারের রোডম্যাপ। আর নির্বাচন কমিশনের রোডম্যাপ হচ্ছে নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর সে প্রথমে রাজনৈতিক সংলাপ করবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এরপর নানা অংশীজনের সঙ্গে সে সংলাপ করবে, সেটি সে কোন মাসের মধ্যে শেষ করবে, তারপরে সে সীমানা পুনর্নির্ধারণ কাজে হয়তো হাত দিবে, আইন সংশোধনের কাজে হাত দিবে, সেটা কত তারিখের মধ্যে সে শেষ করবে, ভোটার তালিকা হালনাগাদের কাজে হাত দিবে, সেটা সে কোন মাসের মধ্যে শেষ করবে, এবং সর্বশেষ নির্বাচনের তফসিল ঘোষণা করবে এবং ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ করবে। এখানে হাইপোথেটিক্যাল আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, যেটি শেষ প্রশ্ন, সেটা হলো যে আমরা এর আগের নির্বাচনগুলোতে যে রেওয়াজটা দেখেছি, যে রোডম্যাপ সাধারণত বছরখানিক আগে প্রকাশ করতে দেখেছিলাম যে আমরা বিগত নির্বাচন কমিশনগুলোর, এবং যেটা তফসিল ঘোষণার মোটামুটি মাসখানেক পরে ইলেকশনগুলো হয়, মাঝখানে কাজগুলো হয়। আপনার কি মনে হয় এখন এই যে সংস্কার পরবর্তী, বিপ্লব পরবর্তী বাংলাদেশ যে জায়গাতে আছে, এখন যদি একদম এই কাজগুলো আগের রেওয়াজ অনুসারে চলে, কয়টা কাজ বাকি আছে আর কতদিন সময় লাগবে যদি আজকে থেকে এই ফুল সুইং কাজ শুরু করে? স্বাভাবিকভাবে আমরা দেখেছি এর আগে নির্বাচন কমিশন যেইভাবে কাজ করেছে, যেই গতিতে কাজ করেছে,
কারণ প্রত্যেকটি নির্বাচন কমিশন তার দায়িত্ব নেওয়ার পরে 1.5 থেকে 2 বছরের মাথায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর নির্বাচন কমিশন এমন না যে আজকে দায়িত্ব নিল 3 মাসের মধ্যে নির্বাচন হলো, সেটি কিন্তু না। কারণ আপনি জানেন যে তারও একটা মেয়াদ আছে, সেই মেয়াদ শেষ করে যে নতুন মেয়াদে যারা দায়িত্ব নেয় তাদের সেটি সরকারের 5 বছরের মেয়াদের মধ্যেই তাদেরকে সেই সময়টা সমন্বয় করতে হয়। তো সেই জায়গা থেকে তারা যে সময়টা নিয়েছে সেটি অতীতের প্রেক্ষাপট। এখনকার প্রেক্ষাপটে আসলে নির্বাচন কমিশন আইন সংশোধনের জন্য কতদিন সময় নেবে, সীমানা পুনর্নির্ধারণের জন্য কতদিন সময় নেবে, পুরোটাই তাদের উপর নির্ভর করছে। তারা যদি মনে করে যে 1 মাসের মধ্যে সব শেষ করতে চায়, শেষ করতে পারবে। আর তারা যদি মনে করে যে এই শেষ করতে তাদের সময় লাগবে। তবে সময়টা আসলে বাস্তবতা। কারণ হচ্ছে আপনাকে সীমানা পুনর্নির্ধারণ একটি জটিল কাজ, ভোটার তালিকা নিয়ে অনেকগুলো কথা উঠেছে, সেটা একটা জটিল কাজ রয়েছে। অতীতে নির্বাচন কমিশনের বিষয়ে কথা উঠেছে যে তারা আইন সংশোধন করে নিজেদের পায়ে কুড়াল মেরেছে, সেখানে নির্বাচন কমিশন আইন সংস্কারের বিষয় রয়েছে। এগুলো পর্যালোচনার বিষয় রয়েছে, কারণ যারা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন তারা এখন একেবারে নির্বাচনী ট্রেনে তারা একেবারে নতুন। তারপর আবার একটা সংস্কারের প্রশ্ন আছে অন্যান্য খাতের। জি, তারা একেবারে নির্বাচনী ট্রেনে একেবারে নতুন, তারা নির্বাচনী প্রক্রিয়াগুলোর ব্যাপারে এখনো তারা অভিজ্ঞ না। সুতরাং তাদেরকেও এই ব্যাপারে তাদেরকে জানাশোনা হয়ে উঠতে তাদের সময় লেগে যাবে। বেলায়েত হোসেন, আপনাকে এই আজকের ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। দর্শক দেখছেন ভোটের ট্রেন। এবারের নির্বাচন নিয়ে আজ কোথায় কি ঘটেছে তা জানাবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আজকে দিন জুড়ে খবরের পর্দা চট্টগ্রামের সরকারি কৌশলী হত্যার প্রতিবাদ নিয়ে ব্যস্ত থাকলেও নির্বাচন ইস্যু সরব ছিল বিভিন্ন ইস্যুতে। আমরা দেখছি যে বিএনপির মহাসচিব নির্বাচন নিয়ে কথা বলেছেন। উনি বলেছেন যে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং থেকে বের হয়ে উনি দাবি করেছেন যে সরকার যে সিটি কর্পোরেশন, পৌরসভা সহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের যে গেল ফলাফল সেটি যেমন বাতিল করে দিয়েছে, সেইভাবে তারা ইউনিয়ন পরিষদও ভেঙে দেওয়ার একটা দাবি করেছেন অর্ডিন্যান্স জারি করে। আমরা এবার একটু দেখতে চাই যে এই বদিউল আলম মজুমদার, যিনি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান, উনি বলেছেন যে ভোটার তালিকায় নাম পদবিসহ সব সমস্যা সংশোধনে সুপারিশ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সাইফুল হক, উনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, উনি বলেছেন যে নির্বাচন ছাড়া দেশের চলমান টালমাটাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এবং আজকে এই নির্বাচন সংস্কার কমিশনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দলিত, প্রতিবন্ধী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে ওই কমিশন বৈঠক করেছে। তারা বলেছে যে পার্বত্য চট্টগ্রামের 3টি আসনের নিরাপত্তার জন্য আলাদা দিনে নির্বাচন গ্রহণ করাটা উচিত। নির্বাচন সংস্কার কমিশনের ওই বৈঠক কভার করেছেন আমাদের সহকর্মী ফরহাদ হোসেন, ভোটের ট্রেনে যুক্ত হচ্ছেন তিনি। ফরহাদ, নির্বাচন সংস্কার কমিশনে কি করে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রসঙ্গটি এলো, এবং বিভিন্ন নির্বাচন ঘিরে যেটি দেখা যায় এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর, এই ক্ষুদ্র যে বাংলাদেশিদের ওপর তারা যে বিভিন্ন জায়গায় আছে তাদের উপর কিন্তু বিভিন্ন জুলুম নির্যাতনের অভিযোগ আছে, সেটি নিরসনে এই সংস্কার কমিশন কোনো প্রস্তাব করবে? দেখুন, শুরুতে একটু বলবো যে আমরা দেখেছি যে বিগত 12টি সংসদ নির্বাচনে কিন্তু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300টি আসনে নির্বাচন হয়েছে এবং 50টি রাখা হয়েছে সংরক্ষিত নারীদের জন্য, যেখানে নারীদের কথা বলবে, নারীদের অধিকারের কথা যারা তুলে ধরবে জাতীয় সংসদে। তো কিন্তু আমরা দেখেছি যে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ যারা অবহেলিত যেসব যারা রয়েছে তাদের কোনো প্রতিনিধি কিন্তু আমরা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সেভাবে কিন্তু আমরা মানে এখানে দুর্বলতাটা কোথায়, কি আলোচনা হয়েছে যে তারা যে এই যে নির্বাচনে বা এই রাজনৈতিক যে প্রক্রিয়ার মধ্যে নেই, বা তাদের আসার উপায়টা কি? না, একটা বিষয় আমাদেরকে দেখতে হবে যে আমরা সাংবিধানিকভাবেই কিন্তু দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে, কিন্তু আমরা দেখেছি যে নানা সময়ে কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ যারা পিছিয়ে পড়া যেসব জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু নানাভাবে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি তারা বঞ্চিত হয়েছে। সেই জায়গা থেকে আজকে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে তাদের যে বৈঠক ছিল সেখানে কিন্তু তারা আজকে দাবি জানিয়েছে যে তাদের জন্য আলাদা করে কোনো আসন রাখার জন্য, এবং যাতে করে তারা প্রতিনিধিত্ব করতে পারে, জাতীয় সংসদের জন্য তারা যেন প্রতিনিধিত্ব করতে পারে, সেই জায়গাটির কথা কিন্তু বলা হচ্ছে। আপনি সেখানে বলছিলেন যে পার্বত্য চট্টগ্রামেও কিন্তু সেখানে যে 3টি জেলার যে 3টি আসন আলাদা নির্বাচনের একটা কথা আমরা দেখলাম, সেটা কেন বলছে তারা? সেখানে শুধু ওই 3টি আসন না, বলা হয়েছে যে যেসব আসনগুলো অনেক সময় রেড মার্কে থাকে, যে আসনগুলোতে শঙ্কা থাকে, মারামারি বা অন্যান্য যে বিষয়গুলো থাকে, সেই আসনগুলোতে আলাদা দিনে
নির্বাচনের কিন্তু একটা তারা প্রস্তাব করেছেন। এবং পার্বত্য চট্টগ্রামের বিষয়টা যদি বলি, সেখানে কিন্তু আমরা দেখব যে পাহাড় বা এক নির্বাচন কেন্দ্র থেকে আরেক নির্বাচন কেন্দ্রে অনেক দুর্গম, হ্যাঁ দূরত্ব এবং দুর্গম, সেই জায়গাগুলোতেও কিন্তু ভোটারদেরকে কিভাবে করে আরো আকৃষ্ট করা যায়, তারা যেন আরো ভোটের প্রতি আকৃষ্ট হয়, ভোট দিতে যেন উৎসাহিত হয়, সেই জায়গাগুলো কিন্তু চিহ্নিত করে সেই সমাধানগুলো কিন্তু করার কথা আজকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে কিন্তু প্রস্তাব দিয়েছেন তারা। ফরহাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নিচ্ছি আরেকটি বিরতি, ফিরে এসে জানাবো সংসদীয় আসনের প্রক্রিয়া। স্বাগত আরও একবার, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে আজকের পর্বে কথা বলবো ঠাকুরগাঁও 2 আসন নিয়ে। এটি সংসদীয় আসন 3 নম্বর আসন। জেনে নেব আসনটি নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য। এই আসনটিতে ভোটার আছে 3,17,973 জন। এটি 2023 সালের তথ্য অনুসারে। এর মধ্যে পুরুষ এবং নারীর সংখ্যা প্রায় কাছাকাছি। পুরুষ রয়েছেন 1,63,668 জন এবং নারী রয়েছেন 1,54,000 এর মতো। এবং সীমানা, এই সংসদীয় আসনটির সীমানা বালিয়াডাঙ্গি থেকে হরিপুর হয়ে এবং রানীশঙ্কল উপজেলার 2টি ইউনিয়ন। আমরা এই আসনটির ভোটের মেজাজ এবং তৃণমূল মানুষের ভাবনা জানবো, এবং এর জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, ভোট নিয়ে তো রাজনীতির মাঠে বিশেষ করে রাজনৈতিক দলগুলো অনেক আলাপ আলোচনা করছে। রোডম্যাপ, সংস্কার নাকি নির্বাচন, এই তৃণমূলের জনতারা কোনটা চাচ্ছে? লিমন, তৃণমূলের জনতার কাছে রাজনীতির যে হাওয়া বা নির্বাচনের যে হাওয়া, সেটি এখনো পর্যন্ত আসলে সেভাবে পৌঁছায়নি। এই হাওয়াটা, যেহেতু মাত্র একটা নতুন নির্বাচন কমিশন গঠন হলো এবং নির্বাচন কমিশনাররা মাত্র দায়িত্ব নিলেন, যারা রাজনৈতিক দল আছেন তারা যথেষ্ট সক্রিয় হয়ে গেছে। আমি যেসব রাজনৈতিক দলের স্থানীয় নেতারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে তারা তাদের যে দলীয় কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে একদম পাড়া মহল্লা পর্যন্ত তাদের যে জনসমর্থনের যে কার্যক্রমগুলো থাকে সাধারণত, সেই কার্যক্রমগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে। কিন্তু সার্বিকভাবে নির্বাচনী হাওয়া বলতে আমরা যেরকমটি বুঝি সেরকমটি কিন্তু আলোচনা এখনো পর্যন্ত আমরা তৃণমূলের মানুষের কাছে আমরা এখনো পাচ্ছি না। এর কারণ হচ্ছে যে গত 2 থেকে 3টি নির্বাচনে যে পরিস্থিতি সাধারণ মানুষ দেখেছে, তাতে করে একরকম নির্বাচন বিমুখিতা তৈরি হয়েছে সবার মধ্যে। তো এটাও তো বলা হয় বাপ্পি যে সাধারণ মানুষেরা, তৃণমূলের জনগণ, এই যে গেল আমলটার তথ্য দিয়ে বলা হয় যে গেল প্রায় 3টা নির্বাচনে তারা সঠিকভাবে বা ভোটাধিকার প্রয়োগই করতে পারেনি। এই নির্বাচনের প্রতি তাদের একটা আগ্রহ আছে, রাজনৈতিক নেতারাই তো সেটি বলছেন। সেই জায়গায় মানে তাদের আগ্রহটা কেমন, মানে ভোট দেওয়ার জন্য কি তারা উন্মুখ নাকি? আচ্ছা, সেই আগ্রহের জায়গাটাই যদি বলতে হয় যে যারা পুরনো আছেন, যারা একেবারে একদম ফেয়ার নির্বাচন দেখে এসেছেন আগের গুলোতে, এবং যারা একেবারে নতুন ভোটার, এই দুইটা দলের ভোটাররা কিন্তু চাইছেন যে একদম শান্ত পরিবেশ বা সুষ্ঠু পরিবেশে যে নির্বাচনটি হয়, সব দলের অংশগ্রহণে হয় এবং তারা ভোট কেন্দ্রে গিয়ে যে ভোট দিতে পারেন, সবাই মিলে একটা উৎসব যে ভাব থাকতো, সেইটা যেন আবার ফিরে আসে। এটি কিন্তু একদম সর্বস্তরের মানুষের চাওয়া। এটি আমরা এর আগেও দেখেছি যে সবাই চায় যে সেই দিনটাকে তারা উৎসব মুখরভাবে পালন করতে, সেটি যে কারণেই হোক এর আগে তারা দিতে পারেনি, যারা সেই ক্ষোভ বা হতাশা যাই বলেন, এই ধরনের একটা বিষয় কিন্তু সাধারণের মধ্যে ছিল এবং তারা চায় যে সেই ভোটাধিকার যেটা আছে তারা সেইটা প্রয়োগ করতে। এবং এখন যেহেতু বিপ্লব পরবর্তী একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই সরকারের কাছে জনগণের চাওয়া হচ্ছে যে একটা সংস্কার হোক, একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, গোটা দেশের সংস্কার হোক। এখন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারটা করবে নাকি একটা নতুন দল নির্বাচনের মাধ্যমে যে কোনো একটা রাজনৈতিক দল সরকার গঠন করে তারপরে সংস্কারগুলো করবে? আপনাকে ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য বাপি, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের আয়োজনে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon ঠিকানা, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon TV।